নমস্কার। এক আগন্তুকের কণ্ঠে ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। বিগত ২ কি ৩ মাস, খুব সম্ভব ৩ মাস ধরে আমি কোনো রকম কোনো ভিডিও আপলোড করতে পারিনি আমার চ্যানেলে এবং আমি তার জন্য আ সিনসিয়ারলি সরি বলছি সকল শ্রোতাগণকে যারা আমার গল্প পাঠ পছন্দ করেছিলেন, যারা আ রীতিমতো আমাকে উৎসাহিত করেছিলেন। আমি তাদের কাছে সত্যি আমি ক্ষমা চাইছি। বিকজ আমার নিজের কিছু ব্যক্তিগত সমস্যার কারণে, কিছু মেডিকেল এমার্জেন্সিস ইত্যাদি কারণবশত আমি কন্টিনিউটি বজায় রাখতে পারিনি। কন্টিনিউটি আমি বজায় রাখতে একদমই পারিনি এবং যে কারণে আমার মনে আছে পঞ্চম পরিচ্ছেদ আরণ্যক আমি পাঠ করতে শুরু করেছিলাম। আরণ্যকের পঞ্চম পরিচ্ছেদের প্রথম অংশটুকুই আমি লাস্ট আপলোড করতে পেরেছিলাম। তারপর থেকে আমার চ্যানেলে আমি একটাও ভিডিও আপলোড করে উঠতে পারিনি। বাট থ্যাংক গড যে আজকে ফাইনালি গিয়ে আমি সময়টা পেয়েছি এবং আজকে আমার উদ্দেশ্য বলবো না, আজকে আমার ইচ্ছা যে আমি দ্বিতীয় অংশটি আমার ইউটিউব চ্যানেল এক আগন্তুকের কণ্ঠে, এই চ্যানেলে আমি আপলোড করি। আমি পাঠ করতে চলেছি আরণ্যকের দ্বিতীয় অংশ। আশা করি যেরকমভাবে আরণ্যকের প্রতিটি শব্দ বা প্রতিটি বাক্যের সাথে আহ, প্রথম কথা অতুলনীয়, ১০০ বার অতুলনীয়। আরণ্যক অমর সৃষ্টি। তো আশা করি যেরকমভাবে আমি বাকি অংশগুলো পাঠ করেছিলাম, এইবারেও ঠিক সেই রকম কোয়ালিটি বজায় রেখেই ঠিক সেই রকমভাবেই চেষ্টা করব সমগ্র অংশটি পাঠ করবার। আশা করি সকলের ভালো লাগবে। শুরু করতে চলেছি। স্বনামধন্য সাহিত্যিক, বাংলা সাহিত্যের অতি উজ্জ্বল এক নক্ষত্র শ্রীযুক্ত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি কালজয়ী উপন্যাস আরণ্যকের পঞ্চম পরিচ্ছেদের দ্বিতীয় অংশ। শীত শেষ হইয়া বসন্ত পড়িয়াছে। আমাদের এ জঙ্গলমহলের পূর্ব দক্ষিণ সীমানা হইতে ৭-৮ ক্রোশ দূরে, অর্থাৎ সদর কাছারি হইতে প্রায় ১৪-১৫ ক্রোশ দূরে ফাল্গুন মাসে হোলির সময় একটা প্রসিদ্ধ গ্রাম্য মেলা বসে। এবার সেখানে যাইব বলিয়া ঠিক করিয়াছিলাম। বহু লোকের সমাগম অনেক দিন দেখি নাই। এ দেশের মেলা কি রকম জানিবার একটা কৌতূহলও ছিল, কিন্তু কাছারির লোকে পুনঃ পুনঃ নিষেধ করিল। পথ দুর্গম ও পাহাড় জঙ্গলে ভর্তি। উপরন্তু গোটা পথটার প্রায় সর্বত্রই বাঘের ও বন্য মহিষের ভয়। মাঝে মাঝে বস্তি আছে বটে, কিন্তু সে বড় দূরে দূরে। বিপদে পড়িলে তাহারা বিশেষ কোনো উপকারে আসিবে না, ইত্যাদি। জীবনে কখনো এতটুকু সাহসের কাজ করিবার অবকাশ পাই নাই। এই সময়ে এই সব জায়গায় যতদিন আছি যাহা করিয়া লইতে পারি। বাংলাদেশে ও কলিকাতায় ফিরিয়া গেলে কোথায় পাইব পাহাড় জঙ্গল, কোথায় পাইব বাঘ ও বন্য মহিষ? ভবিষ্যতের দিনে আমার মুখে গল্প শ্রবণ নিরত পৌত্র পৌত্রদের মুখ ও উৎসুক তরুণ দৃষ্টি কল্পনা করিয়া মুনেশ্বর মাহাতো, পাটোয়ারি ও নবীনবাবু মুহুরীর সকল আপত্তি উড়াইয়া দিয়া মেলার দিন খুব সকালে ঘোড়া করিয়া রওনা হইলাম। আমাদের মহালের সীমানা ছাড়াইতেই ঘণ্টা ২ লাগিয়া গেল, কারণ পূর্ব দক্ষিণ সীমানাতেই আমাদের মহালের জঙ্গল বেশি। পথ নাই বলিলেও চলে। ঘোড়া ভিন্ন অন্য কোনো যানবাহন সে পথে চলা অসম্ভব। যেখানে সেখানে ছোট বড় শিলাখণ্ড ছড়ানো, শাল জঙ্গল, দীর্ঘ কাশ ও বনঝাউয়ের বন। সমস্ত পথটা উঁচু নিচু, মাঝে মাঝে উঁচু বালিয়াড়ি, রাঙা মাটির ডাঙা, ছোট পাহাড়,
পাহাড়ের উপর ঘন কাঁটা গাছের জঙ্গল। আমি যদিচ্ছাক্রমে কখনো দ্রুত, কখনো ধীরে অশ্বচালনা করিতেছি। ঘোড়াকে কদম চালে ঠিক চালানো সম্ভব হইতেছে না। খারাপ রাস্তা ও ইতস্তত বিক্ষিপ্ত শিলাখণ্ডের দরুন কিছু দূর অন্তর অন্তর ঘোড়ার চাল ভাঙিয়া যাইতেছে। কখনো গ্যালপ, কখনো দুলকি, কখনো বা পায়চারি করিবার মতো মৃদু গতিতে শুধু হাঁটিয়া যাইতেছে। আমি কিন্তু কাছারি ছাড়িয়া পর্যন্তই আনন্দে মগ্ন হইয়া আছি। এখানে চাকুরি লইয়া আসার দিনটি হইতে এদেশের এই ধূ ধূ মুক্ত প্রান্তর ও বনভূমি আমাকে ক্রমশ দেশ ভুলাইয়া দিতেছে। সভ্য জগতের শত প্রকারের আরামের উপকরণ ও অভ্যাসকে ভুলাইয়া দিতেছে। বন্ধু বান্ধব পর্যন্ত ভুলাইবার জোগাড় করিয়া তুলিয়াছে। যাক না ঘোড়া, আস্তে বা জোরে। শৈল শানুতে যতক্ষণ প্রথম বসন্তে প্রস্ফুটিত রাঙা পলাশ ফুলের মেলা বসিয়াছে, পাহাড়ের নিচে উপরে মাঠের সর্বত্র ঝুপসি গাছের ডাল ঝাড় ঝাড় ধাতুপ ফুলের ভারে অবনত, গোলগলি ফুলের নিষ্পত্র দুগ্ধ শুভ্র কাণ্ডে হলুদ রঙের বড় বড় সূর্যমুখী ফুলের মতো ফুল মধ্যাহ্নের রৌদ্রকে মৃদু সুগন্ধে অলস করিয়া তুলিয়াছে। তখন কতটা পথ চলিল, কে রাখে তাহার হিসাব? কিন্তু হিসাব খানিকটা যে রাখিতেই হইবে, নতুবা দিগ্ভ্রান্ত ও পথভ্রান্ত হইবার সম্পূর্ণ সম্ভাবনা। আমাদের জঙ্গলের সীমানা অতিক্রম করিবার পূর্বেই এ সত্যটি ভালো করিয়া বুঝিলাম। কিছু দূর তখন অন্যমনস্কভাবে গিয়াছি, হঠাৎ দেখি সম্মুখে বহু দূরে একটা খুব বড় অরণ্যানীর ধূম্র নীল শীর্ষদেশ রেখাকারে দিগ্বলয়ের সে অংশে এ প্রান্ত হইতে ও প্রান্ত পর্যন্ত বিস্তৃত। কোথা হইতে আসিল এত বড় বন এখানে? কাছারিতে তো এ কথা কেহ বলে নাই যে মৈশন্ডির মেলার কাছাকাছি কোথাও অমন বিশাল অরণ্য বর্তমান। পরক্ষণেই ঠাহর করিয়া বুঝিলাম পথ হারাইয়াছি। সম্মুখের বনরেখা মোহনপুরার রিজার্ভ ফরেস্ট না হইয়া যায় না, যাহা আমাদের কাছারি হইতে খাড়া উত্তর পূর্ব কোণে অবস্থিত। এসব দিকে চলতি বাঁধা পথ বলিয়া কোনো জিনিস নাই। লোকজনও কেহ বড় একটা হাঁটে না। তাহার উপর চারিদিক দেখিতে ঠিক একই রকম, সেই এক ধরনের ডাঙা, এক ধরনের পাহাড়, এক ধরনের গোলগলি ও ধাতুপ ফুলের বন। সঙ্গে সঙ্গে আছে চড়া রৌদ্রের কম্পমান তাপ তরঙ্গ। দেখভুল হইতে বেশিক্ষণ লাগে না আনাড়ি লোকের পক্ষে। ঘোড়ার মুখ আবার ফিরাইলাম। হুঁশিয়ার হইয়া গন্তব্যস্থানের অবস্থান নির্ণয় করিয়া একটা দিকচিহ্ন দূর হইতে আন্দাজ করিয়া বাছিয়া লইলাম। অকুল সমুদ্রে জাহাজ ঠিক পথে চালনা, অনন্ত আকাশে এরোপ্লেনের পাইলটের কাজ করা, আর এইসব অজানা সুবিশাল পথহীন বনপ্রান্তরে অশ্বচালনা করিয়া তাহাকে গন্তব্যস্থানে লইয়া যাওয়া প্রায় একই শ্রেণীর ব্যাপার।
অভিজ্ঞতা যাহাদের আছে, তাহাদের এ কথার সত্যতা বুঝিতে বিলম্ব হইবে না। আবার রৌদ্রদগ্ধ নিষ্পত্র গুল্মরাজি, আবার বনকুসুমের মৃদু মধুর গন্ধ, আবার অনাবৃত শিলাস্তূপ সদৃশ প্রতীয়মান গণ্ড শৈলমালা, আবার রক্ত পলাশের শোভা। বেলা বেশ চড়িল, জল খাইতে পাইলে ভালো হইত। ইহার মধ্যেই মনে হইল, কারণ নদী ছাড়া এ পথে কোথাও জল নাই জানি। এখনো আমাদের জঙ্গলেরই সীমা কতক্ষণে ছাড়াইব ঠিক নাই, কারণ নদী তো বহু দূর। এ চিন্তার সঙ্গে সঙ্গে তৃষ্ণা যেন হঠাৎ বাড়িয়া উঠিল। মুকুন্দি চাকলাদারকে বলিয়া দিয়াছিলাম, আমাদের মহালের সীমানায় সীমানা জ্ঞাপক বাবলা কাঠের খুঁটি বা মহাবীরের ধ্বজার অনুরূপ যাহা হয় কিছু পুঁতিয়া রাখে। এ সীমানায় কখনো আসি নাই, দেখিয়া বুঝিলাম চাকলাদার সে আদেশ পালন করে নাই। ভাবিয়াছে, এই জঙ্গল ঠেলিয়া কলিকাতার ম্যানেজার বাবু আর সীমানা পরিদর্শনে আসিয়াছেন, তুমিও যেমন। কে খাটিয়া মরে, যেমন আছে তেমনি থাকুক। পথের কিছু দূরে আমাদের সীমানা ছাড়াইয়া এক জায়গায় ধোঁয়া উঠিতেছে দেখিয়া সেখানে গেলাম। জঙ্গলের মধ্যে এক দল লোক কাঠ পুড়াইয়া কয়লা করিতেছে। এই কয়লা তাহারা গ্রামে গ্রামে শীতকালে বেচিবে। এদেশের শীতে গরিব লোকে মালসায় কয়লার আগুন ধরিয়া শীত নিবারণ করে। কাঠকয়লা 4 সের পয়সায় বিক্রয় হয়, তাও কিনিবার পয়সা অনেকের জোটে না। আর এত পরিশ্রম করিয়া কাঠকয়লা পুড়াইয়া পয়সায় 4 সের দরে বেচিয়া কয়লাওয়ালাদের মজুরিই বা কিভাবে পোষায়, তাও বুঝি না। এদেশে পয়সা জিনিসটা বাংলাদেশের মতো সস্তা নয়, এখানে আসিয়া পর্যন্ত তা দেখিতেছি। শুকনো কাশ ও সাবাই ঘাসের ছোট্ট একটা ছাউনি কেদ ও আমলকির বনে, সেখানে বড় একটা মাটির হাঁড়িতে মকাই সিদ্ধ করিয়া কাঁচা শালপাতায় সকলে একত্রে খাইতে বসিয়াছে আমি যখন গেলাম। লবণ ছাড়া অন্য কোনো উপকরণই নাই। নিকটে বড় বড় গর্তের মধ্যে ডালপালা পুড়িতেছে। একটা ছোকরা সেখানে বসিয়া কাঁচা শালের লম্বা ডাল দিয়া আগুনে ডালপালা উল্টাইয়া দিতেছে। জিজ্ঞাসা করিলাম, কি ও গর্তের মধ্যে, কি পুড়ছে? তাহারা খাওয়া ছাড়িয়া সকলে একযোগে দাঁড়াইয়া উঠিয়া ভীত নেত্রে আমার দিকে চাহিয়া থতমত খাইয়া বলিল, লকড়ি 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 কলা হুজুর, লকড়ি লকড়ি কয়লা হুজুর। আমার ঘোড়ায় চড়া মূর্তি দেখিয়া লোকগুলো ভয় পাইয়াছে। বুঝিলাম আমাকে বন বিভাগের লোক ভাবিয়াছে। এসব অঞ্চলের বন গভর্নমেন্টের খাস মহলের অন্তর্ভুক্ত। বিনা অনুমতিতে বন কাটা কি কয়লা পোড়ানো বেআইনি। তাহাদের আশ্বস্ত করিলাম, আমি বন বিভাগের কর্মচারী নই, কোনো ভয় নাই তাদের, যত ইচ্ছা কয়লা করুক। একটু জল পাওয়া যায় এখানে? খাওয়া ফেলিয়া একজন ছুটিয়া গিয়া মাজা ঝকঝকে জামবাটিতে পরিষ্কার জল আনিয়া দিল। জিজ্ঞাসা করিয়া জানিলাম, কাছেই বনের মধ্যে ঝর্ণা আছে, তার জল। ঝর্ণা? আমার কৌতূহল হইল। ঝর্ণা কোথায়? শুনি নাই তো এখানে ঝর্ণা আছে। উহারা বলিল,
ঝরনা নাই হুজুর, উনই। পাথরের গর্তে একটু একটু করে জল জমে 1 ঘন্টায় আছড়ে জল হয়। খুব সাফা পানি, ঠান্ডাও বহুত। জায়গাটা দেখিতে গেলাম। কি সুন্দর ঠান্ডা বনবিথি। পরীরা বোধহয় এই নির্জন অরণ্যে শিলাতলে শরৎ বসন্তের দিনে কি গভীর নিশীথ রাত্রে জলকেলি করিতে নামে। বনের খুব ঘন অংশে বড় বড় পিয়াল ও কেঁদের ডালপালা দিয়ে ঘেরা একটা নাবালো জায়গা। তলাটা কালো পাথরের, একখানা খুব বড় প্রস্তর বেদী যেন কালে ক্ষয় পাইয়া ঢেঁকির গড়ের মতো হইয়া গিয়াছে। যেন খুব একটা বড় প্রাকৃতিক পাথরের খোড়া। তার উপর সপুষ্প পিয়াল শাখা ঝুপসি হইয়া পড়িয়া ঘন ছায়ার সৃষ্টি করিয়াছে। পিয়াল ও শালমঞ্জুরির সুগন্ধ বনের ছায়ায় ভুরভুর করিতেছে। পাথরের খোলে বিন্দু বিন্দু জল জমিতেছে। এইমাত্র জল তুলিয়া লইয়া গিয়াছে, এখনো আধ ছটাক জলও জমে নাই। উহারা বলিল, এ ঝর্ণার কথা অনেকে জানে না হুজুর, আমরা বনে জঙ্গলে হর বখত বেড়াই, আমরা জানি। আরো মাইল 5 গিয়া কারো নদী পড়িল। খুব উঁচু বালির পাড় দুধারে, অনেকটা খাড়া নিচে নামিয়া গেলে তবে নদীর ঘাট। বর্তমানে খুবই সামান্যই জল আছে। দুপারে অনেক দূর পর্যন্ত বালুকাময় তীর ধু ধু করিতেছে, যেন পাহাড় হইতে নামিতেছে মনে হইল। ঘোড়ায় জল পার হইয়া যাইতে যাইতে এক জায়গায় ঘোড়ার জিন পর্যন্ত আসিয়া ঠেকিল। রেখা বদল শুদ্ধ পা মুড়িয়া অতি সন্তর্পণে পার হইলাম। ওপারে ফুটন্ত রক্ত পলাশের বন, উঁচু নিচু রাঙা রাঙা শিলাখণ্ড, আর শুধুই পলাশ আর পলাশ, সর্বত্র পলাশ ফুলের মেলা। একবার দূরে একটা বুনো মহিষকে ধাতব ফুলের বন হইতে বাহির হইতে দেখিলাম। সেটা পাথরের উপর দাঁড়াইয়া পায়ের খুর দিয়া মাটি খুঁড়িতে লাগিল। ঘোড়ার মুখে লাগাম কষিয়া থমকিয়া দাঁড়াইলাম। ত্রিসীমানায় কোথাও জনমানব নাই। যদি শিং পাতিয়া তাড়া করিয়া আসে? কিন্তু সৌভাগ্যের বিষয়, সেটা আবার পথের পাশের বনের মধ্যে ঢুকিয়া অদৃশ্য হইয়া গেল। নদী ছাড়াইয়া আরো কিছু দূর গিয়া পথের দৃশ্য কি চমৎকার! তবুও তো ঠিক দুপুর ঝাঁ ঝাঁ করিতেছে। অপরাহ্নের ছায়া নাই, রাত্রির জ্যোৎস্না লোক নাই। কিন্তু সেই নিস্তব্ধ খররৌদ্র মধ্যাহ্নে বাঁদিকে বনাবৃত দীর্ঘ শৈলমালা, দক্ষিণে লৌহ প্রস্তর ও পাইওরাইট ছড়ানো উঁচু নিচু জমিতে শুধুই শুভ্রকাণ্ড গোলগলি ফুলের গাছ ও রাঙা ধাতুপ ফুলের জঙ্গল। সেই জায়গাটা সত্যি একেবারে অদ্ভুত, অমন রুক্ষ অথচ সুন্দর, পুষ্পাকীর্ণ অথচ উদ্দাম ও অতিমাত্রায় বন্য ভূমিশ্রী দেখি নাই কখনো জীবনে। আর তার উপর ঠিক দুপুরের খাঁ খাঁ রৌদ্র। মাথার উপরের আকাশ কি ঘন নীল। আকাশে কোথাও একটা পাখি নাই, শূন্য।
মাটিতে বন্য প্রকৃতির বুকে কোথাও একটা মানুষ বা জীবজন্তু নাই। নিঃশব্দ, ভয়ানক, নিরালা। চারিদিকে চাহিয়া প্রকৃতির এই বিজন রূপলীলার মধ্যে ডুবিয়া গেলাম। ভারতবর্ষে এমন জায়গা আছে, জানিতাম না তো। এ যেন ফিল্মে দেখা দক্ষিণ আমেরিকার অ্যারিজোনা বা নাভাজো মরুভূমি, কিংবা হাডসনের পুস্তকে বর্ণিত গিলা নদীর অববাহিকা অঞ্চল। মেলায় পৌঁছিতে বেলা 1টা বাজিয়া গেল। প্রকাণ্ড মেলা, যে দীর্ঘ শৈলশ্রেণী পথের বাঁধারে আমার সঙ্গে সঙ্গে ক্রোশ তিনেক ধরিয়া চলিয়া আসিতেছিল, তারই সর্বদক্ষিণ প্রান্তে ছোট্ট একটা গ্রামের মাঠে পাহাড়ের ঢালুতে চারিদিকে শাল পলাশের বনের মধ্যে এই মেলা বসিয়াছে। মহিষারড়ি, করারি তিনটাঙা, লক্ষ্মণিয়া টোলা, ভীমদাস টোলা, মহালিখারূপ প্রভৃতি দূরের নিকটের নানা স্থান হইতে লোকজন, প্রধানত মেয়েরা আসিয়াছে। তরুণী বন্য মেয়েরা আসিয়াছে চুলে পিয়াল ফুল কি রাঙা ধাতুপ ফুল গুজিয়া। কারো কারো মাথায় বাঁকা খোপায় কাঠের চিরুনি আটকানো। বেশ সুঠাম, সুললিত, লাবণ্য ভরা দেহের গঠন প্রায় অনেক মেয়েরই। তারা আমোদ করিয়া খেলো পুঁতির দানার মালা, সস্তা জাপানি কি জার্মানির সাবানের বাক্স, বাঁশি, আয়না, অতি বাজে এসেন্স কিনিতেছে। পুরুষেরা 1 পয়সায় 10টা কালি সিগারেট কিনিতেছে। ছেলেমেয়েরা তিলুয়া, রেউড়ি, রামদানার লাড্ডু ও তেলে ভাজা কিনিয়া খাইতেছে। হঠাৎ মেয়ে মানুষের গলায় আর্ত কান্নার স্বর শুনিয়া চমকিয়া উঠিলাম। একটা উঁচু পাহাড়ি ডাঙায় যুবক যুবতীরা ভিড় করিয়া দাঁড়াইয়া হাসি খুশি গল্প গুজব আদর আপ্যায়নে মত্ত ছিল। কান্নাটা উঠিল সেখান হইতেই। ব্যাপার কি? কেহ কি হঠাৎ পঞ্চত্বপ্রাপ্ত হইল? একজন লোককে জিজ্ঞাসা করিয়া জানিলাম, তা নয়, কোনো একটি বধূর সহিত তার পিত্রালয়ের গ্রামের কোনো মেয়ের সাক্ষাৎ হইয়াছে। এদেশের রীতিই নাকি এইরূপ। গ্রামের মেয়ে বা কোনো প্রবাসিনী সখী, কুটুম্বিনী বা আত্মীয়ের সঙ্গে অনেক দিন পরে দেখা হইলেই উভয়ে উভয়ের গলা জড়াইয়া মরা কান্না জুড়িয়া দিবে। অনভিজ্ঞ লোকে ভাবিতে পারে উহাদের কেহ মরিয়া গিয়াছে। আসলে ইহা আদর আপ্যায়নের একটা অঙ্গ। না কাঁদিলে নিন্দা হইবে। মেয়েরা বাপের বাড়ির মানুষ দেখিয়া কাঁদে না, অর্থাৎ তাহা হইলে প্রমাণ হয় যে স্বামী গৃহে বড় সুখেই আছে। মেয়ে মানুষের পক্ষে ইহা নাকি বড়ই লজ্জার কথা। এক জায়গায় বইয়ের দোকানে চটের থলের উপর বই সাজাইয়া বসিয়াছে। হিন্দি গোলে বকাউলি, লয়লা মজনু, বেতাল পচিসি, প্রেম সাগর ইত্যাদি। প্রবীণ লোকে কেহ কেহ বই উল্টাইয়া পাল্টাইয়া দেখিতেছে। বুঝিলাম, বুক স্টলে দণ্ডায়মান পাঠকের অবস্থা আনাতোল ফ্রান্সের প্যারিসেও যেমন, এই বন্য দেশে করারি তিনটাঙায় হোলির মেলাতেও তাহাই। বিনা পয়সায় দাঁড়াইয়া পড়িয়া লইতে পারিলে কেহ বড় একটা বই কেনে না। দোকানির ব্যবসা বুদ্ধি কিন্তু বেশ প্রখর।
সে জনৈক তন্ময় চিত্ত পাঠককে জিজ্ঞাসা করিল, কেতাব কিনবে কি, না হয়তো রেখে দিয়ে অন্য কাজ দেখো। মেলার স্থান হইতে কিছু দূরে একটা শালবনের ছায়ায় অনেক লোক রাঁধিয়া খাইতেছে। ইহাদের জন্য মেলার এক অংশে তরিতরকারির বাজার বসিয়াছে। কাঁচা শালপাতার ঠোঙায় শুটকি, কুচো চিংড়ি ইত্যাদি বিক্রয় হইতেছে। তাছাড়া আছে কাঁচা পেঁপে, শুকনো কুল, কেতফল, পেয়ারা ও বুনো শিম। হঠাৎ কাহার ডাক কানে গেল, ম্যানেজার বাবু! চাহিয়া দেখি ভিড় ঠেলিয়া লবটুলিয়ার পাটোয়ারির ভাই ব্রহ্মা মাহাতো আগাইয়া আসিতেছে। হুজুর, আপনি কখন এলেন, সঙ্গে কে? বলিলাম, ব্রহ্মা, এখানে কি মেলা দেখতে? না হুজুর, আমি মেলার ইজারাদার। আসুন আসুন, আমার তো বুথে চলুন, একটু পায়ের ধুলো দিবেন। মেলার একপাশে ইজারাদারের তাঁবু। সেখানে ব্রহ্মা খুব খাতির করিয়া আমায় লইয়া গিয়া একখানা পুরনো বেন্টফুট চেয়ারে বসাইল। সেখানে একজনকে দেখিলাম। অমন লোক বোধ হয় পৃথিবীতে আর দেখি না। লোকটি কে জানি না, ব্রহ্মা মাহাতোর কোনো কর্মচারী হইবে। বয়স ৫০-৬০ বছর। গা খালি, রং কালো, মাথার চুল কাঁচা পাকায় মেশানো। তাহার হাতে একটা বড় থলিতে ১ থলি পয়সা, বগলে একখানা খাতা, সম্ভবত মেলার খাজনা আদায় করিয়া বেড়াইতেছে। ব্রহ্মা মাহাতোকে হিসাব বুঝাইয়া দিবে। মুগ্ধ হইলাম তাহার চোখের দৃষ্টি ও মুখের অসাধারণ দীন ও নম্র ভাব দেখিয়া। যেন কিছু ভয়ের ভাবও মেশানো ছিল সে দৃষ্টিতে। ব্রহ্মা মাহাতো রাজা নয়, ম্যাজিস্ট্রেট নয়, কাহারও দণ্ডমুণ্ডের কর্তা নয়, গভর্নমেন্টের খাস মহলের জনৈক বর্ধিষ্ণু প্রজা মাত্র। লইয়াছেই না হয় মেলার ইজারা। এত দিন ভাব কেন ও লোকটার তার কাছে? তারও পরে আমি যখন তাঁবুতে গেলাম, স্বয়ং ব্রহ্মা মাহাতো আমাকে অত খাতির করিতেছে দেখিয়া লোকটি আমার দিকে অতিরিক্ত সম্ভ্রম ও দীনতার দৃষ্টিতে ভয়ে ভয়ে এক আধবারের বেশি চাহিতে ভরসা পাইল না। ভাবিলাম, লোকটার অত দিনহীন দৃষ্টি কেন? খুব কি গরিব? লোকটার মুখে কি যেন ছিল, বারবার আমি চাহিয়া দেখিতে লাগিলাম। Blessed are the meek, for theirs is the kingdom of heaven. Blessed are the meek, for theirs is the kingdom of heaven. এমন ধারা সত্যিকার দিন বিনম্র মুখ কখনো দেখি নাই। ব্রহ্মা মাহাতোকে লোকটার কথা জিজ্ঞাসা করিয়া জানিলাম, তার বাড়ি করারি ৩টাঙা, যে গ্রামে ব্রহ্মা মাহাতোর বাড়ি। নাম গিরিধারী লাল, জাতি গাঙ্গোতা। উহার একটা ছোট ছেলে ছাড়া আর সংসারে কেহ নাই। অবস্থা যাহা অনুমান করিয়াছিলাম, অতি গরিব। সম্প্রতি ব্রহ্মা তাহাকে মেলার দোকানের আদায়কারী কর্মচারী বহাল করিয়াছে। দৈনিক ৪ আনা বেতন ও খাইতে দিবে। গিরিধারী লালের সঙ্গে আমার আরও দেখা হইয়াছিল, কিন্তু তাহার সঙ্গে শেষবারের সাক্ষাতের সময়কার অবস্থা বড় করুণ। পরে সেসব কথা বলিব।
অনেক ধরনের মানুষ দেখিয়াছি, কিন্তু গিরিধারী লালের মতো সাচ্চা মানুষ কখনো দেখি নাই। কত কাল হইয়া গেল, কত লোককে ভুলিয়া গিয়াছি, কিন্তু যাহাদের কথা চিরকাল মনে আঁকা আছে ও থাকিবে, সেই অতি অল্প কয়েকজন লোকের মধ্যে গিরিধারীলাল একজন। স্বনামধন্য সাহিত্যিক শ্রীযুক্ত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস আরণ্যকের পঞ্চম পরিচ্ছেদের দ্বিতীয় অংশ এখানেই সমাপ্ত হলো। আশা করি ভিডিওটা সকলে শেষ অবধি শুনবেন এবং প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, কোথায় কোথায় আমাকে ইমপ্রুভ করতে হবে, আরও কী কী অ্যাডিশন হলে আপনাদের সেটা ভালো লাগবে প্লিজ জানাবেন আমাকে। এবং আশা করছি খুব শীঘ্রই আমি তৃতীয় অংশটি নিয়ে আসতে পারবো, তৃতীয় অংশটি আপলোড করতে পারবো আমার ইউটিউব চ্যানেলে, এক আগন্তুকের কণ্ঠে ইউটিউব চ্যানেলে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এক আগন্তুকের কণ্ঠে। ধন্যবাদ।